আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মেয়েরা, তোমরা আমার কথা শুনতে জি শুনতে পাচ্ছি। মেয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। যে সালাম দিলাম, তোমরা তো সালামের উত্তরটাও দিলে না। সালাম শোনা যায়নি। সালাম শোনা যায়নি। আমরা তৃতীয় অধ্যায়ের আজকে শেষ অংশটুকু পড়ব। গতদিন আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর নির্ণয় এটা পড়েছিলাম। আজকে আমরা পড়ব আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপের আপেক্ষিক শতকরা ভর থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আমরা জানি প্রকৃতিতে একাধিক মৌলের একাধিক আইসোটোপ রয়েছে, তাই যে সকল মৌলে একাধিক আইসোটোপ আছে সেই সকল মৌলের আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করা হয়। অর্থাৎ যে সকল মৌলের একাধিক আইসোটোপ আছে তাদের গড় থেকেই এই আইসোটোপের শতকরা পরিমাণ আপেক্ষিক ভর নির্ণয় করা হয় থাকে। এখন তোমরা দেখো যে প্রথমে আমাদের কি করতে হবে। প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে দেখো, প্রথমে আমার সূত্র হচ্ছে P × M + Q × N প্লাস, এইভাবে তুমি লিখে যাবা। P Q R R × O এভাবে লিখে যাবা। কেন? আর Pটা হচ্ছে শতকরা ভরটা, কেমন মানে পারমাণবিক যে ভর সংখ্যাটা আছে, একটা মৌলের ভর সংখ্যা যত, সে ভর সংখ্যাটা হচ্ছে পি, আর এমটা হচ্ছে শতকরার পরিমাণ। এভাবে যতগুলো আইসোটোপ আছে প্রত্যেকটা আইসোটোপের ভর সংখ্যা পূরণ শতকরা পরিমাণ এভাবে উপর থাকবে, লিখে নিচে থাকবে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে তুমি পেয়ে যাবা ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হচ্ছে সূত্র। আমরা এই সূত্রটা আমি কেন লিখলাম? সূত্রটা আমি লিখেছি এর জন্য যখন আমি অঙ্ক করব তখন আমার অঙ্ক করতে এগুলো প্রয়োজন হবে। এখানে যদি মনে করো মেয়েরা 3টা যদি থাকতো তাহলে আমি কি লিখতাম উপরে? পিটা হচ্ছে কি বলতো? পিটা লেখো, তোমরা খাতায় লিখে রাখো। পি সমান মৌলের ভর সংখ্যা। খাতায় লেখো, আজকে ডেট দাও। স্কুলে খাতা তো সামনে আছে না নাই? আর যারা স্ক্রিনে আসছো না থেকে চলে যাও, স্ক্রিনে না থেকে আমার ক্লাসে থাকার দরকার নেই। কি লিখবে বলো তো মেয়েরা? একটা প্রথম আইসোটোপের ভর সংখ্যা লেখো। পি সমান সমান প্রথম আইসোটোপের ভর সংখ্যা। লিখেছো? সূত্রটা লিখেছো? এই পুরো সূত্রটা লিখেছো? তুলেছো? জি ম্যাম। হ্যাঁ, পি হচ্ছে প্রথম আইসোটোপের ভর সংখ্যা পূরণ প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। না লিখতেছো না তুমি? বাকিরা স্ক্রিনে আসছে না কেন? আমি কিভাবে বুঝবো ওরা ক্লাসে আছে না চলে গেছে? লেখা হয়েছে কি হয়নি বলো? এতক্ষণ তো লেখার কথা না। মিস হয়েছে। এম হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। লেখা হয়েছে? জি মিস। প্লাস তারপর কিউ লেখো দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা। কিউটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা। লিখেছো? জি ম্যাম। তারপরে এন হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। এখন যদি আমার আরেকটা আইসোটোপ থাকতো তাহলে আমি সেটার ভর সংখ্যা হিসেবে কি লিখতাম? কি উপর কি আসে? পি কিউর পর কি আসে?
আর 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 হচ্ছে তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা। তারপর n এর পর কি আসে? ও ও হচ্ছে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। তাকে তুমি 100 দিয়ে ভাগ করলে ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যায়। এটা হচ্ছে মূল সূত্র। যেমন একটা অঙ্ক দিলে আমরা সহজে বুঝতে পারবো। দেখো, খেয়াল করে দেখো, প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে। একটা আইসোটোপ হচ্ছে 35 ক্লোরিন, আর একটা হচ্ছে 75 ক্লোরিন। এদের 35 ক্লোরিন যেটা ভর সংখ্যা যেটা 35, সেটা শতকরা পরিমাণ হচ্ছে 75, আর যেটা 37 সেটা শতকরা পরিমাণ হচ্ছে 25। তাহলে ক্লোরিনে আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমি কিভাবে নির্ণয় করবো? প্রথমে আমি সূত্রটা লিখবো। এই যে সূত্রটা আমি এখানে লিখি নেই, আমার জায়গা কম দেখে, তোমরা কিন্তু প্রথমে আগে কি লিখবা? সূত্রটা লেখো, খাতায় তুলো, উত্তরটা প্রশ্নটা তুলে আগে খাতায় তুলো, খাতায় তুলো। এখানে সূত্রটা দিল P into M plus Q into N by 100। মিস হ্যাঁ বলো। ম্যাডাম এই যে কিউটা কি হবে দ্বিতীয় আইসোটোপের? বোঝা যাচ্ছে না, তুমি জোরে কথা বলো, আমি কিছু শুনতে পাচ্ছি না। ম্যাডাম ওই যে কিউটা কি হবে দ্বিতীয় আইসোটোপের? হ্যাঁ, ম্যাডাম কিউটা কি হবে? কিউটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা। আচ্ছা মিস। এখানে প্রথমে উত্তরের প্রথমে এখানে থাকবে যে এই জিনিসটা থাকবে P into M plus Q into N by 100। তারপরে তুমি লিখবা সুতরাং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এখানে P সমান কত? এখানে লিখবা এখানে পাশে এখানে একটা টান দিবে, অঙ্ক যেভাবে আমরা আগে করেছি তোমরা করে আসছো, এভাবে টান দাও, টান দিয়ে এখানে লিখবা P। আরে কোথায়? সব সময় দরকারের সময় এটা নষ্ট হয়ে থাকে। এক পাশে লিখবা P সমান কি লিখবা? সূত্রটা লেখার পরে প্রথমে লিখবা আমরা জানি একটি মৌলের পারমাণবিক সংখ্যা গড় পারমাণবিক ভর সমান হচ্ছে P into M by plus Q into N by 100। তাহলে এখানে কি লিখবা? P সমান আসতেছে কি? P এর মান কত দেওয়া আছে এখানে? বলো মেয়েরা, বলো। 35। হ্যাঁ 35। হ্যাঁ 35। তাহলে এখন লেখো P আরে কোথায় যায় রে এগুলো, কিছু বুঝি না। এখানে আজকে ঝামেলা করতেছে। P সমান কি লিখবে? 35। তারপরে নিচে লিখবে কি? এখানে আছে M সমান কি লিখবে? 75। হ্যাঁ গুড। M সমান হচ্ছে 75, 75%। দেখো আসছে আবার, এটা কি আসছে? আচ্ছা, এটা ঝামেলা করতেছে আমার কম্পিউটারের মধ্যে, তোমরা এই জন্য বোর্ডের কাজ করলে সুবিধা। এভাবে পাশে এখানে একটা টান দিবে, টান দিয়ে লিখে যাবে, লিখে তারপরে এবার মানগুলি বসাবে। 35 হচ্ছে যে আইসোটোপটা, সে আইসোটোপের শতকরা ভর হচ্ছে
শতকরা পরিমাণ হচ্ছে 75 আর 37 ভর সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপটা তার শতকরা পরিমাণ হচ্ছে 25। এই দুটাকে তার নিচে দিবে 100, এটাকে গণনা করলে আমরা পেয়ে যাচ্ছি কি 35.5। তাহলে 35.5 হচ্ছে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। তোমাদের যখন তোমাদেরকে আমি পর্যায় সারণীর ওই যে প্রথম 30টা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক ভর শিখতে বলেছিলাম, সেটা তোমরা দেখেছো। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে কিভাবে হলো এখন বুঝতে পারছো? মেয়েরা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, এখন আসো, এতক্ষণ তো আমরা বের করলাম শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক ভর। এখন আমরা বের করব আপেক্ষিক ভর থেকে শতকরা পরিমাণ। যেমন একটা অঙ্ক দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা ঠিক উল্টা প্রসেসটা। প্রকৃতিতে কপারের আইসোটোপ আছে দুটো, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 65। এদের গড় পারমাণবিক আপেক্ষিক ভর হচ্ছে 63.5। তাহলে এই দুটো আইসোটোপের শতকরা পরিমাণ কত? একটু আগে আমরা করেছি যে দুটো আইসোটোপের শতকরা পরিমাণ আছে, আপেক্ষিক ভর নির্ণয় করতে হবে। এখন আপেক্ষিক ভর দেওয়া আছে, শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। এখন কত পরিমাণ? তাহলে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে x%। আমরা ধরি প্রকৃতিতে যে কপারের 63 আইসোটোপটা আছে তার শতকরা পরিমাণ হচ্ছে x%। সুতরাং কপারের যে 65 যে আইসোটোপটা আছে তার শতকরা পরিমাণ হচ্ছে 100 - x%। কারণ আমরা জানি 100 হচ্ছে শতকরা পরিমাণ মানে 100। 100-এর মধ্যে একটা যদি x হয় তাহলে অপরটা অবশ্যই 100 মাইনাস বা 100 মাইনাস x হবে। এটা তোমরা বুঝতে পারছো তো? বুঝছো না বুঝো না আমাকে বলতে হবে তো রে বাবা। বুঝি না, আর একবার বুঝায় দেন। কোথা থেকে বুঝো না বলো, আমাকে বলো। ম্যাম ওই যে x আর হচ্ছে x 100 মাইনাস 6% এটা। এখানে x ধরবো কারণ এখানে আমাকে বের করতে হবে শতকরা পরিমাণটা বের করতে হবে। এখন শতকরা পরিমাণটা বের করতে হবে, আমি ধরে নিই যে এই প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে x। আর শতকরা যখন আমরা দেখবো তাহলে দুটোর যোগফল হবে 100। একটা যদি x এর, অপরটা অবশ্যই 100 থেকে x মাইনাস x বাদ দিলে বাকিটুকু হবে। তোমার কাছে আছে 10 টাকা, 10 টাকার মধ্যে তুমি 5 টাকা, 2005 টাকা তুমি খরচ করেছো, তো তাহলে তোমার কাছে কত টাকা আছে? তাহলে 10 প্লাস 5 তুমি বিয়োগ করবে না? ঠিক সেরকম 100% মানে 100। 100-এর মধ্যে আমি প্রথমটা ধরেছি x যদি হয় তাহলে দ্বিতীয়টা অবশ্যই 100 মাইনাস x হবে, কারণ দুটোর যোগফল অবশ্যই 100 হবে। এবার বুঝা গেল তো? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো তাহলে আমি সূত্রটা বসাই দিই যে এই যে প্রথমে আমি এখানে কি লিখবো, এবার তোমরা মেরে এই সূত্রটা লেখো, আবার এই সূত্রটা আবার লেখো। আমরা জানি কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যে কোনো মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে p × m প্লাস q × n বাই 100। লেখা হয়েছে? জি ম্যাম। হয়েছে? সূত্রটা লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এরপর তুমি চলে যাবা সুতরাং এখানে লিখবে, তারপরে নিচে লাইনে লিখবা সুতরাং কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে x হচ্ছে তার ভর সংখ্যা আর তারপরে শতকরা পরিমাণ শতকরা পরিমাণ হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 63 আর শতকরা পরিমাণ হচ্ছে x, আর এখানে শতকরা পরিমাণ হচ্ছে 100 মাইনাস x ইনটু 65, তাই না, বাই 100। এটা হচ্ছে আমার সূত্র। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান মান কত দেওয়া আছে? 63.5। আমার প্রশ্নে গড় আপেক্ষিক ভর হচ্ছে কত? 63.5 লেখা আছে না? তাহলে এখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি লিখলাম? 63.5, আর উপরে যেটা লেখা আছে সেটা তো থাকলোই। এটা বোঝা গেল? জি ম্যাম। তুমি অঙ্কটা করো, তুমি অঙ্কটা তো নিজেই পারবা। 63 কে x দিয়ে গুণ করলে 63x প্লাস 100 থেকে 65 কে গুণ করলে 6500 অর্থাৎ 6500 মাইনাস 65x বাই 100, আর এখানে তো এটা থাকলো। এখন এটা আমি যোগ বিয়োগ করলে কত পাচ্ছি? 6500 মাইনাস 2x আর নিচে বাই 100 বাই 63.5। এবার আমি বজ্র গুণন করলে আমি পেয়ে যাচ্ছি
কত পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি উপরটা থাকলো 100 কে এটা দিকে নিয়ে আসলে হয়ে যাবে 6350। এরপরে তুমি অঙ্কটা করে ফেললে তুমি বুঝতে পারবে এখানে চলে আসতেছে 75%। বুঝা গেল কিনা দেখো, তো সহজ অঙ্ক, এটা তোমরা পারো। তোমরা বীজগণিত করেছো, পাটিগণিত করেছো, এইভাবে অঙ্কগুলো তোমরা করেছো। কোনো সমস্যা আছে এখানে? তুলা না মিস। তুলা হয়েছে? তুলা কি হয়েছে? ম্যাম একটু বাকি আছে। x এর মান আসছে 35%। একদম সহজ অঙ্কগুলো, একদম সহজ। শুধু একটু মাথায় যদি সূত্রটা রাখতে পারো তাহলে কেমিস্ট্রির অঙ্ক করাটা কোনো ব্যাপারই না। তাহলে প্রথম আইসোটোপ অর্থাৎ 63 প্রকৃতিতে প্রাপ্ত 63 কপার আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে x। x এর মান বের হচ্ছে কত? 75 টা বসা দিলাম। আর সুতরাং কপারের 65 আইসোটোপের শতকরা পরিমাণ হবে 100 মাইনাস x। তাহলে এই অঙ্ক এখানে x এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে পেয়ে যাব 25%। ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আসো পরবর্তী পড়াটা, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা। সেটা একদম সহজ। প্রথমে লিখে রাখো আপেক্ষিক আণবিক ভর কাকে বলে। আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কোনো পদার্থের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলে। কোনো পদার্থের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকে আপেক্ষিক আণবিক ভর বলে। অর্থাৎ একটা পরমাণু বা একটা অণুতে বিদ্যমান যতগুলো পরমাণু আছে তাদের মোট ভরের সমষ্টিকে বলা হচ্ছে তাদের আপেক্ষিক আণবিক ভর। যেমন অক্সিজেনের অণু সংকেত কি বলতো? O2। অণু সংকেত কি? O2 অর্থাৎ একটা অণুতে O2 মানে কি? একটা অণুতে কয়টা পরমাণু আছে? মেয়েরা কথা বলছো না কেন? দুইটা। এতক্ষণ লাগে বলতে। তাহলে দুইটা পরমাণু আছে। দুইটা পরমাণু আপেক্ষিক ভর পারমাণবিক ভর যোগ করলে কত করে হবে? অক্সিজেনের আর পারমাণবিক ভর কত? 16। 8 তো তার পারমাণবিক সংখ্যা। আমি বলেছি পারমাণবিক ভর। পারমাণবিক ভর বলেছি। এলে একটা শিখতে বলেছি তো, কোনো পড়াশোনার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। পড়াশোনা তো করছো না, এখানে পড়াচ্ছি সেটাও তোমরা আমার সাথে কোঅপারেট করছো না। পিসি অফ করে রাখছো, ক্যামেরা অফ করে রাখছো, সাউন্ড অফ করে রাখছো, কথাও বলছো না, শুনছো না, স্ক্রিনেও আসছো না। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তো অক্সিজেনের পরমাণু আছে কয়টা? দুইটা। হ্যাঁ, দুইটা। তো 2 ইনটু 16 সমান কত হবে? 16 দুগুণা কত? 32। 18। 16 দুগুণা 18 না? 16 দুগুণা 32 সালে তাহলে অক্সিজেনের আণবিক ভর কত হবে? 32। ঠিক একই রকম ভাবে এখানে দেখো তোমাদের বইতে দেওয়া আছে সালফুরিক অ্যাসিড। আমরা সালফুরিক অ্যাসিড না করে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম। হাইড্রোক্লোরিক আপেক্ষিক আণবিক ভর হচ্ছে কি? হাইড্রোজেনের একটা পরমাণুর ভর হচ্ছে কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এটাও বলতে পারছো না? 1। এই যে 1 দিলাম। তার ক্লোরিনের কত? একটু আগে বের করলাম 35.5। দুটো যোগ করলে কত হবে? 36.5।
সালফিউরিক অ্যাসিডের সংকেত কি বলো তো মীরা? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4 H2SO4। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা তাহলে দুইটার ভর যোগ করলে গুণ করলে কত হবে? 1 * 2 = কত? কত হবে? 1 * 2 = কত? আরে আমার কপাল, 1 রে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 এটা এতক্ষণ লাগতেছে তোমাদের বলতে? 2। তারপরে সালফারের পারমাণবিক ভর কত? 32। তো 32 কয়টা আছে? সালফার কয়টা আছে এখানে? মিস একটা। তাহলে 32, একটা থেকে 32 দিয়ে দিলাম। তারপরে আর যোগ করো। তারপরে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে অক্সিজেনের এটা লিখি আমরা 16 কয়টা আছে বললাম? 4টা। তাহলে 4 দিলাম। এখন তাহলে কত আসলো আমার এখানে? সমান কত আসবে বলো তো? বলো, তোমরা নিজেরা বের করো। মিস 98। 95? 98। হ্যাঁ। তাহলে সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর হচ্ছে 98। অর্থাৎ একটা অণুতে যে পরমাণু গুলো আছে তাদের ভরগুলোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? তার আণবিক ভরটা পেয়ে যাবে। একদম সহজ একটা জিনিস। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না কেন? আমি বুঝতে পারছি না। এখন আমার এখানে যে সংজ্ঞাটা লেখা আছে তোমাদের বইতে কিন্তু সংজ্ঞাটা লেখা নাই। তোমরা কি সংজ্ঞাটা তুলে নিয়েছো? এর আগে আমরা পড়েছিলাম আইসোটোপ, আইসোবার, আইসোমার, মনে আছে? জি মিস। আচ্ছা, তাহলে এই যে আইসোটোপ কাকে বলে বলো তো? আইসোটোপ কাকে বলে? একই মৌলের একই প্রোটন সংখ্যা একই, মৌলও একই, প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে একের অপরের আইসোটোপ বলে। মনে আছে? এটা তোমাদের জি মিস। দেখে নিয়েছে। জি ম্যাম। ক্লাসের তারিখটা দিয়েছো তো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে মৌল একই, প্রোটন সংখ্যাও এক, কিন্তু নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন, এরকম পরমাণুগুলোকে একটি অপরটির আইসোটোপ বলে। এখন আমরা যেটা পড়তে চাচ্ছিলাম সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। কিছু কিছু আইসোটোপ আছে যাতে নিউক্লিয়ার স্বতঃস্ফূর্তভাবে ভেঙে, নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে। এদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আলফা রশ্মি, বিটা রশ্মি ইত্যাদি নির্গত করে। এখানে ছবিতে দেখতে পাচ্ছি নিউক্লিয়াসটা ভেঙে এখান থেকে একটা আলফা রশ্মি, একটা বিটা রশ্মি যখন বের থাকে তখন এটা কিন্তু অন্য একটা পরমাণু মৌলে পরিণত হয়। কারণ একটা করে নিউট্রন বেড়ে গেলে, একটা করে প্রোটন বেড়ে গেলে তখন সেটা কি হয়? প্রোটন বেড়ে গেলে সেখানে পারমাণবিক সংখ্যাটা পরিবর্তন ঘটে, ফলে পুরো মৌলটাই পরিবর্তন হয়। এখন পর্যন্ত 3000 সংখ্যারও বেশি আইসোটোপের সম্বন্ধে জানা গেছে। এদের মধ্যে কিছুটা প্রকৃতিতে পাওয়া গেছে, অন্যগুলো গবেষণা করে তৈরি করা হয়েছে। তেজস্ক্রিয় আইসোটোপের নিয়ন্ত্রণ ব্যবহার করে মানুষ অনেক কিছু করতে পারে যেটা অন্যভাবে করা দুঃসাধ্য। যেমন কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, যেমন ক্যান্সারের চিকিৎসা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপের থেকে যে আলফা রশ্মি, বিটা রশ্মি যে বের হয় এগুলো দিয়ে চিকিৎসা করা হয়। তারপর কৃষি ক্ষেত্রে, খাদ্য বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, আমাদের দেশে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চুল্লি বসানো হচ্ছে। কোথায় বলতে পারো? রূপনগর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপর কোনো কিছু বয়স নির্ণয় সহ অনেক ক্ষেত্রে আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারি। তোমরা আজকে দুটো অঙ্ক করালাম। এই অঙ্কটা যে তোমাদের বই থেকে আসবে এমন কোনো কথা নেই, কারণ নিয়মটা থাকবে একই, কিন্তু তোমরা পুরো জিনিসটা মানে যেটাই আসুক না কেন তোমরা এইভাবে করবে। শতকরা পরিমাণ থাকলে আপেক্ষিক আণবিক আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলবে, আবার আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর থাকলে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলবে। তোমরা কিন্তু এই অঙ্ক দুটো একটু প্র্যাকটিস করবে, মনে থাকবে? জি ম্যাম।
না বুঝলে সামনের ক্লাসে আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দিব প্রয়োজনে। ওকে ওকে ম্যাম। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম থাকবেন।